ও বাংলাদেশ, ও বাংলাদেশের রূপে রঙের নেই তো কোনো জুরি। বাংলা মায়ের টানে আমি ঘুরি ফিরি জানি। পথেই পথেই জীবন দেখি, পথেই পথেই থাকি। শীষ দিয়ে যায় বাতাসে, সে গান গেয়ে যায় পাখি রে, গান গেয়ে যায় পাখি, গান গেয়ে যায় পাখি। আমাদের ভ্রমণ পর্বের নতুন একটি দিন শুরু হলো আজ। Good morning, everybody. So we're here in Camilla today. Unfortunately, I have an issue, so I have to go back to Dhaka for a little bit. So my friends are just going to be exploring around here for a little bit for the next episode or two. But I look forward to coming back and seeing everybody and hearing about all their experiences they had in the meantime. So I'll see you guys soon. সবাই এরই মধ্যে বুঝে গেছেন আমাদের এবারের পর্বটি হবে অ্যাশলিনকে ছাড়া, তুষ্টি আর ইশতিয়াককে নিয়ে। আসসালামু আলাইকুম। ভ্রমণের শুরুতেই দেখা হয়ে গেল একজন নারী স্বাস্থ্যকর্মীর সাথে, যিনি কাজ করেন মা ও শিশু স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যকর্মীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানার সময়ে তুষ্টি আর ইশতিয়াক সরাসরি দেখার আগ্রহ প্রকাশ করল যে কিভাবে একজন স্বাস্থ্যকর্মী সরাসরি প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। এক্ষেত্রে একজন মা কিভাবে নিয়মিত তার সন্তানের পরিচর্যা করবেন তা জানা যাবে। আমার বাচ্চা ওনার গায়ে আপার কাছে ডেলিভারি হয়েছে, তিনি সুস্থভাবে হয়েছিল, কিন্তু আমার বাচ্চা হঠাৎ করে একদিন জ্বর আসার পরে আপরে রাত্রে 12টা বাজে রাত্রে ফোন দিচ্ছি, আপা আমার বাচ্চা এভাবে জ্বর আসছে, আর পরে শ্বাস বড় বড় শ্বাস নিচ্ছে। তারপর আপা এসে ট্রিটমেন্ট নেওয়ার পরে এক সপ্তাহ পরে আমার বাচ্চা অনেকটা সুস্থ, এখনো সুস্থ আছে। কি কারণে নিউমোনিয়া হয়েছিল বা কি কারণে হয় বাচ্চাদের? না, এটা তো আমি আসার পর বাংলার লক্ষণ দেখে বুঝছি যে এটা নিউমোনিয়ার লক্ষণ। তখন ওনারা এই লক্ষণগুলো যদি একটু আমাদেরকে একটু বলেন, যে শিশুদের জোরে আসলে জোরে শ্বাস নিবে, প্রচন্ড কাশি হবে, বুকের দুই পাঁজের ভিতরে ঢাকা যাবে, ওগুলো দেখে। মনে রাখবেন, আপনার শিশুর নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া হলো একটি ফুসফুসে প্রদাহ সৃষ্টিকারী রোগ। যথাযথ ব্যবস্থা ও যত্ন না নিলে নিউমোনিয়া মারাত্মক রূপ নিতে পারে, যার ফলে শিশুর মৃত্যুও হতে পারে। শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস বা দ্রুত শ্বাস নেয়া, বুকের নিচের অংশ ভিতরের দিকে দেবে যাওয়া, সাধারণত শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা ফুলে ওঠা, এসব লক্ষণ দেখা দিলে শিশুকে সাথে সাথেই প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে অথবা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে কষ্ট করে সময় দিয়ে এত দূরে আসলেন। কুমিল্লায় আসবো আর মাতৃভান্ডারের মিষ্টি খাবো না, সেটা কিন্তু ঠিক না। কুমিল্লার মানুষের অতিথি সেবার প্রধান উপকরণ ঐতিহ্যবাহী রসমালাই। বিয়ে বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি বেড়ানো পর্যন্ত রসমালাইয়ের কদর। যাই হোক, মিষ্টির পর্ব শেষে এবারে গন্তব্য শালবন বিহার। শালবন বিহার কুমিল্লার অন্যতম একটি পর্যটন স্থান। এইটা কি আসলে, এই গাছগুলো কি নতুন? না, কিছু গাছ নতুন হতে পারে, কিন্তু এই যে দেখছো চারপাশে শালবনের সারি, এটা হচ্ছে এই যে শালবন বিহার বলে কেন, এই শালবনের জন্যই। লালমাই পাহাড় এলাকায় শালবন বিহারের আশেপাশে একসময় শালগজারির ঘন বন ছিল, তাই বিহারটির নাম দেয়া হয় শালবন বিহার। তবে এখন আর শাল কিংবা গজারির ঘন বন না থাকলেও আপনার চোখে কিন্তু অহরহই পড়বে শাল কিংবা গজারির গাছ। শালবন বিহারের মধ্যভাগে একটি মন্দির ও উত্তর বাহুর মাঝামাঝি স্থানে রয়েছে নান্দনিক ও কারুকার্যময় প্রবেশ তোরণ। শালবন বৌদ্ধবিহার কুমিল্লা শহর হতে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবস্থিত। ধারণা করা হয় যে খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শেষ থেকে ৮ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। আকারে এটি চৌকো। শালবন বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ। বিহারের চারদিকের দেয়াল ৫ মিটার পুরু। শালবন বৌদ্ধবিহারে মোট ১৫৫টি কক্ষ আছে। কক্ষের সামনে ৮.৫ ফুট চওড়া টানা বারান্দা ও শেষ প্রান্তে রয়েছে অনুচ্চ দেয়াল।
প্রতিটি কক্ষের দেয়ালে 3টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবদেবী, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করা হতো। ময়নামতির এই খননস্থল থেকে আবিষ্কৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শনের মধ্যে রয়েছে 8টি তাম্রশাসন, আনুমানিক 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য টেরাকোটা নিদর্শন, পোড়ামাটির সিলমোহর, মোহরাঙ্কন, প্রস্তর, ব্রোঞ্জ ও টেরাকোটার ভাস্কর্য, যেগুলি তাদের মূল অবস্থান বা অন্যত্র থেকে পাওয়া গেছে। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন। শিক্ষা, শিল্প, সাহিত্য, চিত্রকলা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এসব প্রত্নসম্পদ পর্যটকদের এ অঞ্চলের ঐতিহাসিক ঐতিহ্য ও ইতিহাসের কথা জানান দিচ্ছে। তো আজকে বিদায় নিচ্ছি। এই আজকে কুমিল্লা থেকে বিদায় নিয়ে আগামীকালকে নতুন কোনো জায়গায় আমাদের জার্নি শুরু হবে, রাইট? নতুন জায়গায় দেখা হবে, নতুন কোনো এক্সাইটমেন্ট নিয়ে। প্রিয় দর্শক, আমাদের ভ্রমণের একদম শুরুতেই আমরা বলেছিলাম পুরো ভ্রমণ পর্বে আমরা ঘুরে বেড়াবো বাংলাদেশের এক্সাইটিং সব দর্শনীয় স্থানগুলো। চা কন্যা ভাস্কর্য আপনাকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলায়। চায়ের রাজধানী খ্যাত এই উপজেলার নাম শ্রীমঙ্গল। হ্যালো, আমরা আছি শ্রীমঙ্গলে, চায়ের রাজ্যে। আমার দুই পাশে দুজন এই প্রথম এসেছি শ্রীমঙ্গলে, যেমন ইশতিয়াক এবং অ্যাশলিন। ওর তো ফার্স্ট টাইম, কিন্তু ওর মতো একজন মানুষ যে শ্রীমঙ্গলে আসে নাই, এটা খুবই অদ্ভুত আসলে। ইশতিয়াক, আমি আসলে ওয়েট করছিলাম কখন তোমার সাথে আসতে হবে। ও মাই গড, থ্যাংক ইউ। পাহাড়ি রাস্তার এই এলাকায় মাইলের পর মাইল চা বাগান, কি অদ্ভুত এক সৌন্দর্য, তাই না? বিশ্বের সবচেয়ে উন্নত মানের চায়ের একটি অংশ এই বাগানগুলো থেকেই পাওয়া যায়। এই মুহূর্তে যেটা দেখলেন যে পুরো ট্রাকের পেছন ভরা সবুজ চায়ের পাতা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ন্যাশনাল টি গার্ডেনের সামনে। আমরা বেসিক্যালি এখানে এসেছি হচ্ছে মাধবপুর লেক দেখার জন্য, কিন্তু এই লেকটা ন্যাশনাল টি গার্ডেনের চারপাশে ঘিরে। আর আমার দুই বন্ধু অ্যাশলিন এবং তুষ্টি আশেপাশে কোথাও কোনো একটা বাড়িতে পানি খেতে গেছে। সিলেট ভ্রমণ পর্বে আমরা আবারও সাথে পেয়েছি অ্যাশলিনকে। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় অ্যাশলিন কিন্তু বেশ মুগ্ধ। বসে না বলি, আপনিও বসেন, আপনার সাথে একটু গল্প করি। আপনার কি নতুন বিয়ে হয়েছে নাকি? মানে এইসব মানে সব জিনিস দেখে মনে হচ্ছে। আপনি লেখাপড়া করেন? কোথায় পড়ছেন? বাহ, কোন ক্লাসে? এটা তো জানেন নিশ্চয়ই যে না, 20-এর আগে বাচ্চা নেওয়া যাবে না। কিন্তু তো 20-এর আগে যদি বাচ্চা হয় তাহলে মায়ের এবং শিশুর কি কি ধরনের সমস্যা হতে পারে? 20-এর আগে বাচ্চা নিলে গর্ভপাত হয়, অপরিণত শিশু জন্মগ্রহণ করে, তারপর রক্তশূন্যতা দেখা দেয়, তারপর বাচ্চাদের চিকুনি ওঠে। মনে রাখবেন, 20 বছর বয়সের আগে মেয়েদের গর্ভবতী হওয়া বা সন্তান ধারণ করা উচিত নয়, কারণ 20 বছর বয়সের আগে একজন নারীর শরীর সন্তান ধারণের উপযুক্ত হয় না। কোনো নারী যদি 20 বছর বয়সের আগে গর্ভধারণ করেন, তবে তার ও নবজাতক শিশুর স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে, যেমন প্রসব বেদনা দীর্ঘায়িত হতে পারে বা বাধাগ্রস্ত প্রসব হতে পারে। এর ফলে প্রসবজনিত ফিস্টুলা হওয়ার ঝুঁকি থাকে। খিঁচুনি বা একলাম্পসিয়া হতে পারে। অপরিণত ও কম বয়সের সন্তান হতে পারে। কম ওজনের সন্তান প্রসব হতে পারে। বিকলাঙ্গ বাচ্চা জন্ম নিতে পারে। গর্ভপাতের সম্ভাবনা থাকতে পারে। মায়ের রক্ত স্বল্পতা ও অপুষ্টি থাকতে পারে। প্রসব পরবর্তী রক্তক্ষরণ হতে পারে। সুতরাং মনে রাখবেন, 20 বছর বয়সের আগে কোনো নারীর সন্তান ধারণ করা উচিত নয়। চলুন জেনে নেই চা গাছ সম্পর্কে। এটি একটি বহুবর্ষজীবী চিরসবুজ উদ্ভিদ। আদর্শ পরিবেশে একটি চা গাছ 50 থেকে 60 বছর বাণিজ্যিকভাবে লাভজনক ফলন দিতে সক্ষম। এই গাছগুলো কেটে কেটে এগুলো অনেকটা বনসাইয়ের মতো তোমার সাইজ করা হয়। এগুলো অনেক বয়স, কিছু কিছু গাছের গোড়ালি দেখবে এইরকম মোটা হয়। এগুলোকে বলা হচ্ছে মাদার ট্রি,
এই গাছের ডাল কলাম করেই গাছ মানে চায়ের চারা তৈরি করা হয় এবং সেগুলো প্ল্যান্টেশন করা হয় আর কি। তুষ্টি, তোমাকে বললাম না যে মাদার ট্রি কথা? হ্যাঁ। So actually these are the mother trees for tea plantation. Yeah. তো আমরা এখন মাধবপুর লেকে যাচ্ছি। লেকটা দেখছো না, এটা কিন্তু বেসিক্যালি ফেমাস হচ্ছে এর বেগুনি রঙের শাপলার জন্য। দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর শাপলা সারা লেক জুড়ে আছে। এবং আমার পেছনে যে পাহাড়, তার পেছনে খুব সম্ভবত ইন্ডিয়ান বর্ডার, কারণ আমরা একেবারে শেষ সীমানায়। চারদিকে সুউচ্চ পাহাড় ঘেরা মাধবপুর লেকের ঝলমলে পানি, ছায়া সুনিবিড় পরিবেশ আর শাপলা শালুকের উপস্থিতি সত্যিই মনোমুগ্ধকর। See that hill range? That is actually from Tripura, India. Oh, okay. Yeah, so the border is very close. Yeah. It seems like very close, but actually it's probably not. far, yeah. It's kind of a cloudy shade of hills, you know. Yeah. সেই বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি এখানে, তো ওনার উদ্দেশ্যে আমরা একটা সম্মান জানাতে পারি না? অবশ্যই। আমাদের পক্ষ থেকে স্যালুট, সম্মান থাকলো। চলো সামনের দিকে যাই। চলো। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধের দূরত্ব মাধবপুর হ্রদ থেকে 5 থেকে 6 কিলোমিটারের মতো। মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেখতেও চমৎকার জায়গাটি এক ফাঁকে ঘুরে আসা যায়। হ্রদের দুই পাশে টিলায় টিলায় ছড়ানো চায়ের গাছ। এত সব নৈসর্গিক দৃশ্য উপভোগের জন্যই চা বাগান কর্তৃপক্ষ টিলার নিচে লেকের পার ঘেঁষে হাঁটার জন্য সরু পথ করে দিয়েছেন। হ্রদের জলে গোলপাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকে নীল শাপলা। We've been having a great time today. We've been taking walks through all these beautiful tea gardens and seeing the lakes and walking up hills. We've been seeing just nature at its best. And so it's such a nice, peaceful place here, and the people here that are very nice, and so it's nice to see this beautiful place. We're having a wonderful time. আমরা লাউয়াছড়া যাব ইনশাল্লাহ, সেখানে আরও অনেক বেশি সবুজ আমরা দেখব এবং আপনাদের সবার আমন্ত্রণ হলো আমাদের সাথে লাউয়াছড়া এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা দেখার জন্য। আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে, তো স্বাভাবিকভাবে এখানে প্রচুর গাছ থাকবে, এটা স্বাভাবিক। বেটার হচ্ছে আমরা একটু এক্সপ্লোর করি ভিতরে কি কি আছে। এখানে আসলে অনেক রকমের বিরল প্রজাতির গাছ আছে এবং কিছু প্রাণীও আছে, সেটাও বিরল। যদি ভাগ্য ভালো হয় তাহলে আমরা দেখতে পারি, আর তা না হলে গাছ দেখে হয়তো ফেরত যেতে হবে। আপনারা আসেন আমাদের। লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। এই যে আমার পিছনে এক ধরনের ফুল দেখতে পাচ্ছেন, আমি ফুলটার নাম জানি না, আমি এর আগে কখনো দেখিও নি, এখানে প্রথম দেখলাম। বন্য ফুল কিন্তু অসম্ভব সুন্দর, আমি জানি না এর নাম। বাংলাদেশের যে 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যান আছে তার মধ্যে লাউয়াছড়া অন্যতম। জাতীয় তথ্যকোষের হিসেবে এই উদ্যানে প্রায় 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এই লাউয়াছড়া জঙ্গল আসলে কিছু জায়গায় কতটা সরু এবং ভয়ানক, মানে ভয়ানক ইন সেন্স আমার মতো যারা শহরের মানুষ, যারা প্রথমবার না ঠিক মাঝে মাঝে এরকম জঙ্গলে আসে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডেন্সিটি কতটা, জঙ্গলের ঘনত্ব কতটা। এবং আপনি শুধু একটু সময় বের করুন, পুরো সিলেট আপনার জন্য অপেক্ষা করছে নান্দনিক সৌন্দর্যের প্রাকৃতিক সব পর্যটন স্থান নিয়ে। আমরা মাধবপুর লেক ঘুরলাম, ন্যাশনাল টি গার্ডেন ঘুরলাম, আজকে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক ঘুরলাম, এবং এরই সাথে আজকে প্রথমবারের মতো আমাদের এই সিলেটের এপিসোড শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। তুষ্টি, তুমি কিছু বলো বাংলার রূপ। বাংলার রূপ আমি দেখিয়াছি, আর কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে
সো মনে মনে না, সত্যি সত্যি হারিয়ে যাচ্ছি আমরা। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশের সাথেই থাকবেন। চলুন আরেকবার জেনে নেই আজকের পর্বে আমরা যা যা জানলাম। নিউমোনিয়া হলো একটি ফুসফুসে প্রদাহ সৃষ্টিকারী রোগ। যথাযথ ব্যবস্থা ও যত্ন না নিলে নিউমোনিয়া মারাত্মক রূপ নিতে পারে, যার ফলে শিশুর মৃত্যুও হতে পারে। শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস বা দ্রুত শ্বাস নেওয়া, বুকের নিচের অংশ ভিতরের দিকে দেবে যাওয়া, সাধারণত শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা ফুলে ওঠা, এসব লক্ষণ দেখা দিলে শিশুকে সাথে সাথেই প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে অথবা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। মনে রাখবেন, ২০ বছর বয়সের আগে মেয়েদের গর্ভবতী হওয়া বা সন্তান ধারণ করা উচিত নয়, কারণ ২০ বছর বয়সের আগে একজন নারীর শরীর সন্তান ধারণের উপযুক্ত হয় না। কোনো নারী যদি ২০ বছর বয়সের আগে গর্ভধারণ করেন, তবে তার ও নবজাতক শিশুর স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে। ২০ বছর বয়সের আগে কোনো নারীর সন্তান ধারণ করা উচিত নয়। ও বাংলাদেশ, ও বাংলাদেশের রূপে রঙের নেই তো কোনো জুরি। বাংলা মায়ের টানে আমি ঘুরি ফিরি জানি। পথেই পথেই জীবন দেখি, পথেই পথেই থাকি। শীষ দিয়ে যায় বাতাসে, সে গান গেয়ে যায় পাখি রে, গান গেয়ে যায় পাখি, গান গেয়ে যায় পাখি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.